আমরা বড় অধৈর্য হয়ে পড়ি আজকাল। ধৈর্যের যে সীমা সেটা আমরা এখন অনেক নিচে নামিয়ে ফেলেছি। অতি অল্পেতেই আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে যায়। এটার অনেক জ্বলন্ত উদাহরণ হচ্ছে যখন আমাদের বাস বা অন্য কোনো যানবাহন যখন ট্রাফিক জ্যামে পড়ে, বা হয়তো সেই যানবাহন হয়তো অন্য কোনো যাত্রী তোলবার জন্য খানিকক্ষণ কিছু বাস স্টপ বা রাস্তার মধ্যেখানেই দাঁড়িয়ে রয়েছে। সাধারণত তো আমাদের এই কলকাতার প্রাইভেট বাসরা বাস স্টপ ছাড়াই অনেক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তো এই রকম সময় আমি দেখেছি প্রচুর মানুষজন থাকেন যারা একটু পরে কিরে বাসটা এবারে পার্ক করে দে না, একেবারে কিরে কতক্ষণ দাঁড়াবি, চালানোর কি ইচ্ছে নেই, এই ধরনের মন্তব্য শুরু করে দেন। অবশ্যই সবারই গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো একটা অনেক কি বলবো ডেভেলপড কান্ট্রিতে আমরা তো বাস করি না। আমরা বাস করি এমন একটা দেশে যেখানে জনসংখ্যা দিনে দিনে উপচে পড়ছে। সব রকম সরকারি পরিষেবা তো খুব একটা ভালো নেই, এবং এমনকি আজকাল লক্ষ্য করি যে সরকারি বাসও যে প্রাইভেট বাসের চেয়ে খুব একটা বেশি তাড়াতাড়ি চলে তাও নয়। আমার ছোটোবেলায় আমি দেখতাম যে হ্যাঁ, যখন লাল সরকারি বাসগুলো ছিল সেই সরকারি বাসগুলো ঝাঁ ঝাঁ করে চলতো। সরকারি বাসে ওঠা মানে পুরো একবারে এক্সপ্রেস ট্রেন ছুটিয়ে দেবে। যে গন্তব্যে প্রাইভেট বাস হয়তো 20 মিনিটে পৌঁছতো, সেই গন্তব্যে 10 মিনিটে পৌঁছে দেবে। তো এইরকম তো ছিল সেই সময়। এখন সরকারি বাসও অনেক ঢিকিয়েই চলে। কিন্তু আমি প্রসঙ্গ থেকে সরে আসছি। আমি যেটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের ধৈর্য। আমাদের তো এটা মনে রাখতে হবে যে জীবনে অনেক কিছু জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা সেগুলোর গতি প্রকৃতি আমরা নির্ধারণ করি না। আমরা তো চাইলেই আমাদের সেই প্রাইভেট বাস সেগুলো তো খুব একটা বেশি তাড়াতাড়ি আমরা বললেই তো তাড়াতাড়ি ছুটতে শুরু করে দেবে না। এবং আমরা যে পাবলিক ট্রান্সপোর্টে উঠি সেটা আমাদের অলিখিত চুক্তি মেনেই আমাদের উঠতে হয় যে এখানে এটা আমার নিজস্ব পরিবহন নয়, এটা অনেকজনকে নিয়ে এই পরিবহন ব্যবস্থাটা চলছে। তো তাদেরও যারা বাসটা চালাচ্ছে, সেই কন্ডাক্টর, সেই ড্রাইভার যে মালিকের হয়ে কাজ করছে, তাদেরকেও নির্দেশ দেওয়া আছে যে যাতে করে সবচেয়ে বেশি লাভ হয়। এবং সেটা তখনই হবে যখন বাস একেবারে উপচে পড়া ভিড় নিয়ে চলবে। অল্প কিছু যাত্রী একটা জায়গা থেকে তুলে তো আর বাসের তেল ভরানোর খরচা উঠবে না। মজার ব্যাপার হচ্ছে আমিও এরকমই ছিলাম আগে। আমি কিন্তু আগে প্রচণ্ড অধৈর্য হয়ে পড়তাম যখন বাস বা অটো যাত্রী তোলার জন্য এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো। আমার খালি মনে হতো যে কখন আমি বাড়ি পৌঁছবো বা যেখানেই পৌঁছানোর আছে। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমাদের 21 শতাব্দীর গোড়ার দিকের কথা বলছি, সেই সময় সদ্য আমার দাদা বাড়িতে কম্পিউটার এনেছে। কম্পিউটার তখন একটা বিশাল জিনিস বাড়িতে আনা, যে ও বাবা এদের বাড়িতে কম্পিউটার আছে। ঠিক যেরকম আমাদের আগের প্রজন্মের জন্য বাড়িতে টিভি থাকাটা একটা বিশাল ব্যাপার ছিল, সেই সময় আমাদের প্রজন্মের জন্য, এই মিলেনিয়ালদের জন্য সেই সময় বিরাট ব্যাপার হচ্ছে বাড়িতে একটা কম্পিউটার থাকা। এবং আমার তখন সবে মাত্র আমার দাদা আমার হাতে খড়ি করিয়েছিল কম্পিউটার গেমসে। তো
বুঝতেই পারছেন, কিশোর ছেলে কম্পিউটার গেমসের নেশায় পেয়ে বসেছে। তো স্কুল থেকে ফেরত আসার সময় তখন আমি ছুটতে ছুটতে মেট্রো দিয়ে নামতাম মানে হচ্ছে আমি এসপ্ল্যানেডের মেট্রোতে, হয়তো ট্রেন এসে গেছে, আমি ছুটে ছুটে এসকালেটর দিয়ে নামছি যেন ট্রেনটা মিস হয়ে না যায়। যদি একবার মিস হয়ে যায় আমার প্রচণ্ড রাগ হয়ে যেত, কতক্ষণে বাড়ি পৌঁছবো, আমার গেম খেলার দেরি হয়ে যাচ্ছে। ধৈর্য কিছুতেই আমি রাখতে পারতাম না। এটা কালের নিয়মে আস্তে আস্তে আমি বুঝতে শিখেছি যে এটা অত্যন্তই একটা ভুল কাজ। যত আমরা ধৈর্য না রাখবো তত বেশি আসলে কিন্তু আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে হবে না। তো আমি যেগুলো ভাবি যে আমাদের যে এই অধৈর্য হওয়া, এটা কেন? বস্তুত আমরা একটা সময় হয়তো আমরা যদি কোনো কিছু জিনিস নিয়ে আমরা ব্যস্ত না থাকি, যে হয়তো আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকছি না, আমরা কোনো কিছু আমাদের মোবাইল ঘাঁটা নিয়ে ব্যস্ত থাকছি না, তখন আমরা শুধুমাত্র আমাদের নিজেদের মনের যে চিন্তা, এইগুলো নিয়ে আমাদের যদি সময় কাটাতে হয়, সেটাতে আমাদের অস্বস্তি লাগে। কেননা আমাদের হয়তো অনেক এরকম চিন্তা আমাদের মনের গভীরে থাকে, যেগুলো হয়তো আমাদের মনের সুপ্ত বাসনা, কিছু ইচ্ছা, স্বপ্ন, যেগুলো হয়তো আমরা বাস্তবে রূপায়ণ করতে পারিনি। সেটার অনেক কারণ হতে পারে। এক তো হতে পারে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমরা করতে পারিনি, সে আর্থিক পরিস্থিতি হোক বা সাংসারিক পরিস্থিতি হোক। কিন্তু আরও কিছু এমন কারণও হতে পারে যে আমরা সেইটার ওপর বিশেষ সময় দিতে চাই না। আমরা ভাবি যে যদি এগুলো আমরা এক নিমেষে পেয়ে যাই তাহলে ভালো, কিন্তু যদি সেগুলোর ওপরে আমাদের পরিশ্রম করতে হয় তাহলেই আমাদের সেটা অনীহা জন্মায়। মনে হয় যে এটা পেতে গেলে তো আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় লাগবে, এতটা আমি করতে পারবো না। যদি একটা উদাহরণ দিই, ধরুন কারো হয়তো মনে হচ্ছে যে সে মোটা হয়ে যাচ্ছে এবং সেও চায় যে যেন তার শরীরটা একটু যদি হালকা হয় তার ভালো লাগবে, কিন্তু সেটা তো শুধু সে নিজের মনে ভাবলো। সেটা করতে গেলে তাকে হয়তো কিছু স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে রেগুলার। কিন্তু এইসব করতে গেলেই আমাদের একটা আছে না যে প্রত্যেক বছর নিউ ইয়ারের সময় হয়তো কেউ রেজলিউশন করে এই বছরে আমি রোগা হবই, এবং এক সপ্তাহ সেটা হয়তো মেনটেন করেও, তারপর সেই এক সপ্তাহ পরে আবার সেই বাইরের আজে বাজে খাওয়া আর সারাদিন শুধু বসে বসে হয় মোবাইলে গেম খেলা, সিরিজ দেখা, এই তো আবার সেই চেনা ছকে জীবন বাঁধা পড়ে যায় তাদের। কেননা তাদের ধৈর্য নেই। ধৈর্য একটা প্র্যাকটিস করার জিনিস। ধৈর্য প্রথমেই হয়তো আসবে না, ধৈর্যটা আস্তে আস্তে আনতে হয়, এবং সেই ধৈর্যটা যখন আমরা আনতে পারি তখন কিন্তু আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো। সবুরে মেওয়া ফলে আমরা তো কথাটা অনেক কালই শুনেছি, কিন্তু আমাদের জীবনে আমরা সেটা বাস্তব কার্যকারিতা আমরা সেটার করি না, আমরা সেটা বাস্তবে কার্যকর করি না। সব কিছুই আমাদের যখনই চাই তখনই পেয়ে যাচ্ছি, সেই জন্যে আরও বেশি কিন্তু আমরা এই কথাটা ভুলতে বসেছি এবং আমাদের ধৈর্যের
সীমাটাও অনেক কমে যাচ্ছে। আপনি পাতি একটা উদাহরণ ধরুন, আমাদের যে ছোটোবেলায় আমরা যখন ভাবতাম যে আমাদের যখন হয়তো বাবা মা বলতো যে চলো এই শনিবারে আমরা ভালো খাবার খেতে যাব, রেস্টুরেন্টে যাব, আমাদের কত আনন্দ হতো। ও বাবা, আবার আমরা রেস্টুরেন্টে যাব, ভালো জামা কাপড় পরে, হয়তো বাবা ট্যাক্সি করতো, ট্যাক্সি করে সেই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আবার ট্যাক্সি করে ফেরা, এটাতে কত আনন্দ হতো আমাদের। হ্যাঁ, রেস্টুরেন্ট এখনও আছে, কিন্তু আপনি বলতে পারবেন, আপনারা নিজেরা বলুন যে আমরা কতজন আছি যারা এখনও গিয়ে বাসে ট্রামে ঠেঙিয়ে বা ট্যাক্সি হোক উবারই হোক, তাতে গিয়ে আমরা বসে খেয়ে কতজনে আসি। এখন তো আমাদের হাতের মুঠোয় যে স্মার্টফোন রয়েছে, তাতে কয়েকগুলো বাটন টিপে দিলেই আমাদের পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্টের থেকে খাবার আমাদের দোরগোড়ায় হাজির হবে। তো আমাদের সেই কষ্টটুকুও করতে হয় না, এবং সেটাতে আমাদের ধৈর্য তো কমেইছে। এখন এই অ্যাপগুলো আমাদের ধৈর্য আরও কমাতে চাইছে। এখন তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনি চাইলে 10 মিনিটের মধ্যে ওরা খাবার পাঠিয়ে দেবে। আপনার মনে হয়েছে আমি এখন এটা খেতে ইচ্ছে করছে, 10 মিনিটের মধ্যে আপনার হাতে সেই খাবার এসে হাজির। মানে আপনার ধৈর্যের তো পুরো একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে এরা। আমাদের যে মানে ভূতের রাজার সেই বর ছিল না, যা চাই খুশি খাইতে পারি, সেই ভূতের রাজার বর সেই গুপি বাঘা যেটা পেয়েছিল, সেটা আমাদের এখন হাতের মুঠোয় চলে এসেছে। যা চাই খুশি আমরা, আমাদের মনে হবে আর 10 মিনিটের মধ্যে সেই খাবার এসে হাজির। তো সেইটার জন্য যে অনেক বেশি, সেটা তো ঠিক আছে, আমরা না হয় সেটা একটা মাত্র জিনিস আমরা ভাবছি যে ধৈর্য আমাদের কমে যাচ্ছে, কিন্তু আমাদের শরীরেরও যে অনেক বেশি ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু একটা বড় জিনিস। আমরা যে এই 10 মিনিটের যে খাবারগুলো পাচ্ছি, এটা কি আমরা জানি যে এটা কী ধরনের কন্ডিশনের মধ্যে এই খাবারগুলো রাখা হচ্ছে? কেননা 10 মিনিটের মধ্যে যদি পাঠাতে হয়, তাহলে সেই খাবারগুলোকে অনেকক্ষণ ধরে রেডি করে রাখা হয়েছে তার আগে থেকে, যাতে করে ওইটুকু, কেননা খাবার রান্না করার টাইম দেওয়া একেবারেই তাহলে চলবে না। খাবার ডেলিভার করার জন্য যেটুকু টাইম, সেইটুকুই দেওয়া যাবে যদি 10 মিনিটের মধ্যে ডেলিভার করতে হয়। তার মানে খাবারগুলো অনেকক্ষণ আগে রান্না করা হয়েছে, সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, হয়তো সেগুলো শুধু আবার গরম করে দেওয়া হয়েছে। এমনকি এমনও হতে পারে যে সেই খাবারগুলো খানিকটা হয়তো পচতেও শুরু করেছে, কিন্তু সেই পচনটা অনেক বেশি সস দিয়ে, অনেক কেমিক্যাল দিয়ে সেই দুর্গন্ধটা ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে আপনি না বুঝতে পারেন যে আপনি কি খাচ্ছেন। খাবারের গুণগত মান তো ছেড়েই দিন, ফাস্ট ফুড কথাটা তো যে খাবারের জন্য প্রযোজ্য হয়েছে, সেই খাবারের গুণগত মান তো এমনিতেই আর নেই। যদি আপনি সেই ফাস্ট ফুড রেস্টুরেন্টে বসেও খান, তাহলেও সেই খাবারের গুণগত মান তো একেবারেই নেই। তেলে যেগুলো জবজবে করে ভাজা হয়, যেসব ক্রিস্পি চিকেন, বার্গার, এসবগুলো তো আর শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার নয়। আমাদের জিভের রসনার জন্য রসনা তৃপ্তি হয়। তো আমরা এখন সেই রকমই জীবনযাপন করি, যেখানে আমরা এইসব খাবারের পেছনেই বেশি লালায়িত হচ্ছি। আমি হিপোক্রিট নই, আমি নিজে বলবো, আমি নিজেও এই ধ্যান ধারণার শিকার ছিলাম। আমি বলতে আমার বাধা নেই। আমি কয়েক বছর আগে পর্যন্ত উইকেন্ড আসা মানেই আমি ভাবতাম উইকেন্ড মানে আমার লাইসেন্স যে আমি ভালো খাবো। গোটা সপ্তাহ আমার
চাকরির জন্য আমার প্রচুর মাথায় অনেক দুশ্চিন্তা গেছে, অনেক স্ট্রেস গেছে। উইকেন্ড তার মানে আমার এখন লাইসেন্স যে আমি উইকেন্ড আমি ভালো কাটাতে পারি, এবং ভালো কাটানোর একটা প্রধান অঙ্গ হচ্ছে খাওয়া। এক সময় যখন আমি আমার কেরিয়ার শুরু করি, তখন একটা অভ্যেস আমার ধরে গিয়েছিল যে প্রত্যেক সপ্তাহে আমি পিৎজা আনাবো, এবং পিৎজা যে শুধু একটা ছোট রেগুলার পিৎজাতে আমার হবে তা নয়, আমি মিডিয়াম পিৎজা প্রত্যেক সপ্তাহে আমি একটা করে খেতাম। এবং শুধু একটা মিডিয়াম পিৎজাতেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকতো না, তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো হয় চিকেন উইংস বা অন্য কোনো কিছু হয়, আর একটা বার্গারই হয়তো, এবং তার সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস। আপনি ভেবে দেখুন কতখানি অস্বাস্থ্যকর খাবার প্রত্যেক সপ্তাহে আমি খেতাম। আমি যখন চেন্নাইতে পোস্টেড হই, তখন প্রত্যেক সপ্তাহে শনিবারে আমি ভোরবেলা বেরিয়ে আমি তো একটা চেন্নাইয়ের মফস্বলের দিকে থাকতাম। আমার চাকরির স্থলের কাছাকাছি যেহেতু থাকতে হতো, সেই জন্য মফস্বল অনেক শহরের অনেক বাইরে, কারণ এসইজেড শহরের অনেক বাইরের দিকেই ছিল। সেখান থেকে 12খানা স্টেশন পার করে আমি আসতাম একটা শপিং মলে একটা কোনো সিনেমা দেখার জন্য দুপুরবেলা। প্রত্যেক সপ্তাহে একটা সিনেমা দেখতাম, এবং সিনেমা দেখার আগে আমি ঢুকতাম কেএফসিতে। তখন পাওয়া যেত কেএফসিতে একটা মিল চালু হয়েছিল, জিংকং বক্স, একটা বড় চিকেন জিঙ্গার বার্গার, এক ঠোঙা ফ্রেঞ্চ ফ্রাই, একটা ক্রিস্পি চিকেন, এবং একটা কোল্ড ড্রিঙ্ক। প্রত্যেক সপ্তাহে আমি এটা খেতাম। খেয়ে সিনেমা দেখে আমি ফিরতাম। আমি মনে হয় এর আগের ভিডিওতেই যেটা আমি একটা বলেছিলাম, যৌবনের উচ্ছৃঙ্খলতা, আবার আমি ভুল হয়ে বললাম উচ্ছৃঙ্খলতা। তো অবশ্যই যত আমার বয়স বাড়লো, আমার শরীর জানান দিতে শুরু করলো যে এত অত্যাচার সে আর নিতে পারছে না। আমার লিভারের প্রবলেম হতে শুরু করলো, ফ্যাটি লিভার বেরোলো, এবং অনেক খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তখন থেকে আমি বুঝলাম যে এই রকম করে চালালে আর হবে না। ইনফ্যাক্ট তখনও খুব একটা বুঝিনি, সেটা খানিকটা সেরে যাওয়ার পরই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি সেইগুলো খাবো না, আমি তো অ্যাটলিস্ট চাইনিজ প্রত্যেক সপ্তাহে খেতে পারি। আমি প্রত্যেক সপ্তাহে তখন থেকে এক প্লেট মিক্সড হাক্কা চাও, একটা স্যুপ, এইটা খেতে শুরু করলাম। কিন্তু এইটাই হচ্ছে আমাদের যেটা আমরা উপলব্ধি করতে পারি না, বা উপলব্ধি করলেও আমরা সেটার থেকে মুখ ফিরিয়ে থাকতে চেষ্টা করি, যে আপনি যেগুলো খাচ্ছেন ফাস্ট ফুড, আপনি চাইনিজ খেলেও সেটা ফাস্ট ফুডের ক্যাটাগরিতেই পড়ে, এবং সেই চাইনিজ খাবারগুলো তো আর আমাদের ইন্ডিয়ান চাইনিজ যাতে করে আরও বেশি মুখরোচক হয়, তার জন্য আরও অনেক সমস্ত তেলে সেগুলো ভাজছে, আরও অনেক মশলা দেওয়া হচ্ছে যাতে করে সেগুলোর স্বাদ আরও ভালো হয়, যেগুলো মোটেই আমাদের পাকযন্ত্রের জন্য ভালো নয়, আমাদের লিভারের জন্য ভালো নয়। তো আবার আমার সমস্যাগুলো মাথাচাড়া দিতে শুরু করলো। আমার এক সময় অভিমান হয়ে গিয়েছিল যে আমি কি আর ভালো খাবার খেতে পারবো না জীবনে। কিন্তু এখন আমি সেটাই বুঝি যে এগুলো সবই হচ্ছে আমার ধৈর্যের অভাব। ধৈর্য না থাকলে আমার সবসময় ওরকম, আমি একটা কোনো যে এটা একটা মনে রাখতে হবে আমাদের, যে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস যদি পেতে হয়, তবে সেটার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়, অনেকখানি অপেক্ষা করতে হয়। এই যে প্রত্যেক সপ্তাহে যদি আমরা ভাবি আমরা ভালো খাবো, আপনি খেয়াল করে দেখবেন কিছু মাসের পর সেই ভালো খাবারের চার্মটা চলে যায়। তখন আপনার সেইগুলোকেও গতানুগতিক খাবারের মতনই মনে হবে, আপনি মনে হবে না যে আপনি কোনো স্পেশাল কিছু খাচ্ছেন। কিন্তু ওইটাই যদি আপনি 1 মাস বা 2 মাস অন্তর অন্তর খান, তখন দেখবেন সেই খাবারের সেই স্বাদটা আপনার যেন জিভে নতুনভাবে লাগছে, আপনার
খেতে একটা খুব ভালো লাগবে, ভালো অনুভূতি হবে। এবং 2 মাস অন্তর যদি একদিন খান, তাহলে আপনার পাকযন্ত্রের ক্রিয়াতেও কোনো বাধা আসবে না। তো আমার সেইটাই বক্তব্য, আমি সেটাই যেটা বুঝলাম যে ধৈর্য একটা খুব বড় জিনিস। মানুষ যদি ধৈর্য না রাখতে পারে, তাহলে সে জীবনে কোনো কিছুই পাবে না, কোনো কিছুই সে যেটা মানে তার করায়ত্ত হবে না। এবং শুধু চাওয়া নিয়ে হবে না কিছু, শুধু স্বপ্ন দেখা নিয়ে হবে না, সেই স্বপ্নের দিকে অগ্রসর হতে হবে। এবং অগ্রসর হতে গেলে প্রথমেই মনে হবে যদি যে আমি লাফ দিয়ে 1 সপ্তাহের মধ্যে আমি রোগা হয়ে যাব, বা 1 মাসের মধ্যে আমার ঋত্বিক রোশনের মতন বডি হয়ে যাবে, এই রকম মেন্টালি সে সাধারণত অনেক সময় দেখবেন পুজোর আগে, দুর্গা পুজোর আগে 1 মাস আগে জিমগুলোতে ছেলেদের যাওয়ার হিড়িক পড়ে যে 1 মাসের মধ্যে যদি সে ঋত্বিক রোশনের মতো বডি হয়ে যায়। কিন্তু সেটা তো হয় না, সারা বছর ধরে সেই অধ্যবসায় রাখতে হয়, সেই বডি বিল্ডিংয়ের সেই ট্রেনিংয়ের অভ্যাসে থাকতে হয়, তবে গিয়ে শরীরের সেরকম গঠন হয়। আর যারা শর্টকাট নিতে চায়, তারা সব স্টেরয়েড নেয়, আরও অনেক কিছু করে, যাতে করে অবশেষে তাদের শরীর ভেঙেই পড়ে। আমরা কখনোই শর্ট টার্ম, কখনোই লং টার্ম ভাবি না, সবসময় শর্ট টার্মে আমাদের সব কিছু চিন্তাধারা চলে আসছে যে এক্ষুনি আমাদের কী জিনিস আমাদের আনন্দ দিতে পারবে, এক্ষুনি আমাদের কোন জিনিসে আমরা স্যাটিসফাইড হতে পারবো। কোনো কিছুই আমরা একটু সবুর করে, একটুখানি ধৈর্য ধরে আমরা সেইটা একটা সদ্য অঙ্কুরিত বীজের মতো সেই একটা গাছ হওয়া, সেটা যে একটা গাছ অঙ্কুরিত একটা কিশলয়ের মধ্যে থেকে যে গাছ হওয়ার জন্য যে অপেক্ষা করা, সেই অপেক্ষা আমরা করতে চাই না। যে কোনো কিছুকেই তার মাথা তুলে তার ফল পেতে, সেই ফল পাওয়ার জন্য যে অপেক্ষা করতে হবে, সেই আমরা অপেক্ষা করার মতো ধৈর্য আমাদের মনে নেই। কিন্তু এইটাই আমাদের শিখতে হবে। যতদিন আমরা এটা না শিখতে পারবো, ততদিন আমাদের মনের মধ্যে সেই অপূর্ণতাটাই রয়ে যাবে। এবং আমাদের সবসময় আমরা ভিকটিম মেন্টালিটি নিয়ে চলবো যে আমার তো জীবনে কিছু হলো না। কিন্তু জীবনে কিছু হওয়াতে গেলে সেটার জন্য যে পরিশ্রম, সেটার জন্য যতটা অধ্যবসায়, সেটা আমরা করতে চাই না। সেই জন্যেই আমাদের এই অবস্থা। ভাববার বিষয়। আপনারা বলবেন আপনাদের কী মতামত, কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই তাহলে, ধন্যবাদ।